সেই অদ্ভুত শব্দটা। সবাই ঘুমিয়ে গেলে কারা যেন ফিরে আসে। ভূত FM 9.8 প্রেজেন্টস শাহাদাত হোসেন। স্তব্ধ রাতে বুক ছিঁড়ে আবারও আপনাদের সঙ্গী হলাম আমি, শাহাদাত হোসেন। ভূত FM 9.8 এর নতুন এক ভয়ঙ্কর ঘটনা নিয়ে। বিশ্বাস আর অবিশ্বাসের মাঝেই একটা ধূসর জগৎ থাকে। আজকের গল্প সেই জগতেরই। বরিশালের সেই অভিশপ্ত পিছনে বটতলা বুড়িকে, যে কিশোর নিছক কুসংস্কার ভেবেছিল। জানতে চান সে রাতের পর তার জীবনটা কেমন হয়েছিল? তাহলে চলুন শুনি কিভাবে তার এক রাতের দুঃসাহস বাকি জীবনের জন্য এক দুঃস্বপ্নের ছায়া হয়ে রয়ে গেল। শুরু করছি পিছনে বটতলার বুড়ি। আমার নাম সায়েম। বরিশালের যে গ্রামটিতে আমার জন্ম, তাকে সভ্যতার মানচিত্রে খুঁজে পাওয়া গেলেও তার আত্মাটা রয়ে গেছে বহু শতাব্দী পেছনে। আমাদের গ্রামটা যেন সবুজ এক রাক্ষসের পেটের ভেতরকার জগৎ। চারদিকে আদিগন্ত বিস্তৃত ধানক্ষেত, যার পরেই শুরু হয় ঘন স্যাঁতসেঁতে জঙ্গল, বিলার অথই জলভূমি। দিনের বেলাতেও জঙ্গলের এমন সব জায়গা আছে যেখানে সূর্যের আলো প্রবেশ করতে লজ্জা পায়। সেই সব জায়গায় পচা পাতা আর ভেজা মাটি এমন এক গন্ধ পাওয়া যায় যা বুকের ভেতরটা অজানা ভয় শুকিয়ে দেয়। এই আদিম সবুজ আর জলের রাজ্যে ঠিক মাঝখানে যেন 1000 বছরের অভিশাপের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বিশাল এক বট গাছ। এর ডালপালা, জুড়ি, পাতা মিলে যে দানবীয় আচ্ছাদন তৈরি করেছে, তা প্রায় 3-4 বিঘা জমিকে তার কালো ছায়াতলে গিলে ফেলেছে। গ্রামের লোক এর নাম দিয়েছে পিছনের বটতলা। নামটা সাদামাটা হলেও এর সাথে জড়িয়ে থাকা গল্পগুলো নরকের মতোই অন্ধকার। এটা আমাদের গ্রামের সেই নিষিদ্ধ এলাকা যেখানকার নাম শুনলেই বড়দের কপালে চিন্তার ভাঁজ পড়ে, আর ছোটদের বুকের ভেতরটাও অজানা আশঙ্কায় শুকিয়ে কাঠ হয়ে যায়। সন্ধ্যার পর ওদিকে যাওয়ার কথা কেউ দুঃস্বপ্নেও ভাবে না। বটতলাকে ঘিরে কত যে গল্প প্রচলিত তার কোনো হিসাবই নেই। করিম দাদুর মতো গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষেরা বলেন, অমাবস্যা রাতে ওখানে নাকি স্পষ্ট নারী কণ্ঠের কান্নার আওয়াজ শোনা যায়। কেউ শুনেছে সদ্যজাত শিশুর কান্না, আবার কেউ শুনেছে পৈশাচিক খ্যাঁক খ্যাঁক হাসির শব্দ, যা শুনলে মনে হয় যেন কোনো প্রেতাত্মা তার শিকারকে ছিঁড়ে খাচ্ছে। তবে সবচেয়ে প্রচলিত আর হাড় হিম করা ঘটনাটা হলো এক বুড়িকে নিয়ে। বহু মানুষ নাকি দেখেছে রাতের নিকোষ কালো অন্ধকারের দুধ সাদা শাড়ি পরা এক কুজু বুড়ি বট গাছের গোড়া বসে তার হাড় জিরজিরে লম্বা আঙ্গুল দিয়ে এক মনে মাটি খোঁড়ে। কেন খোঁড়ে, কি এমন সম্পদ সে মাটির নিচে পুঁতে রেখেছে বা কি খুঁজছে, তা কেউই জানে না। শুধু এইটুকুই জানে যে তাকে দেখেছে তার জীবন নেমে এসেছে ঘোর অমঙ্গল, কিংবা তার আয়ু ফুরিয়ে এসেছে। আমি তখন ক্লাস 9-এ উঠতি যুবক। বয়সটা এমন যে সবকিছুই একটা যুক্তি খুঁজতে থাকি। ভূত, প্রেত, আত্মা এসব আমার কাছে ছিল নিছক গাঁজাখুরি গল্প, দুর্বল চিত্রে মানুষের মনের ভয় আর কুসংস্কারের ফসল। মুরব্বীরা যখন বটতলা গল্প শোনাতেন, আমি আড়ালে মুস্কি মুস্কি হাসতাম। আমার কাছে ওটা ছিল নিছক একটা পুরানো গাছ, আর যার অন্ধকারে আর নীরবতাকে পুঁজি করে মানুষ গল্প বানিয়ে নিয়েছে। আমার এই অহংকার আর বিশ্বাসের কাছে শুধু যে এক রাতের মধ্যে গুড়িয়ে যাবে তা আমি কল্পনাও করতে পারিনি। ঘটনাটা প্রায় 7 বছর আগের। সেদিন ছিল বছরের সবচেয়ে ঘন, সবচেয়ে অন্ধকার অমাবস্যা। আকাশ বলে কিছু ছিল না, যেন অনন্ত এক কালো কালির দোয়াত কেউ এই পৃথিবীর উপর উপুর করে দিয়েছে। তারা বা চাঁদ কিছুই নেই। চারপাশটা এতটাই দুর্ভেদ্য অন্ধকার, ঢাকা যে নিজের হাতটাও চোখের সামনে দেখা যাচ্ছিল না। রাত তখন প্রায় 10টা হবে। আমরা রাতের খাবার শেষে উঠানে বসে কথা বলছিলাম। হঠাৎই আমার খালাতো ভাই রাসেল, যে কিনা কয়েক দিনের জন্য আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল, তার শরীরটা প্রচন্ড খারাপ করলো। প্রথমে আমরা ভেবেছিলাম সাধারণ জ্বর, কিন্তু অল্প সময়ের মধ্যে
তার অবস্থা বেগতিক হতে শুরু করলো। তার শরীর জ্বরে পুড়ে যাচ্ছিল, কপালে হাত রাখলে মনে হচ্ছিল যেন জ্বলন্ত উনুন ছুঁয়েছি। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার ছিল তার প্রলাপ বকা। সে জ্বরের গোরে বিড়বিড় করে বলছিল, আমারে সাইডা দে, আমি যাই নাই। ওই বুড়ি আমার ডাক্তার সিসকা। ওর চোখগুলো রক্ত রক্ত। তার কথাগুলো শুনে ঘরের ভেতরের একটা হিমশীতল স্রোত বয়ে গেল। মা আর খালা দিশেহারা হয়ে তার মাথায় জলপট্টি দিতে লাগলেন, কিন্তু তার কাঁপুনি আর প্রলাপ বেড়েই চলছিল। গ্রামের একমাত্র ডাক্তার থাকেন নদীর ওপারে। এই রাত তাকে পাওয়া সম্ভব ঠিক তখনই মায়ের মনে পড়ল পারুল খালার কথা। উনি গ্রামের একেবারে শেষ মাথায় ওই কুখ্যাত বটতলার ঠিক পেছনে থাকতেন। পারুল খালা গাছরা আর লতাপাতা দিয়ে বিভিন্ন রোগের আশ্চর্য টোটকা ওষুধ বানাতে পারতেন। মা আমার দিকে তাকিয়ে ভাঙ্গা গলায় বললেন, সায়েম বাবা, আর কোনো উপায় নাই। তুই একবার পারুল খালার বাড়ি থেকে ঘুরে আয় না বাবা। রাসেলের জন্য জ্বরের ওই ওষুধটা নিয়ে আয়। ছেলেটার অবস্থা দেখছিস তো। মায়ের কথাটা শেষ হতেই ঘরের ভেতর যেন মৃত্যুপুরী নীরবতা নেমে এলো। বাবা, চাচা, খালা সবার মুখে ভয়ের প্রকাশ হয়ে গেল। কারণ পারুল খালার বাড়ি যেতে হলে ওই অভিশপ্ত নিষিদ্ধ বটতলা ফেরাতে হবে। এই অমাবস্যা রাতে ওদিকে যাওয়ার কথা ভাবাও পাপ। চাচা প্রায় চিৎকার করে বলে উঠলেন, না, কোনোভাবেই না। এই রাতে সায়েমকে একা ওই জমপুরিতে পাঠানো যায় না। যাওয়ার সকালই হবে। কিন্তু রাসেল তখন আরো জোর জোরে গঙ্গাচ্ছে। সে ভয়ে কাঁপতে কাঁপতে বলছিল, আচ্ছা ওই তো গাছের নিচে মাটি করতেছে, আমারে নিয়ে যাবে। তার কথাগুলো আমার বুকের ভেতরটায় হাতুড়ির মতো আঘাত করলো। এক অজানা ভয় শিরদাঁড় দিয়ে নেমে গেলেও আমার ভেতরের জেদ আর অহংকারটা ফনা তুলে দাঁড়ালো। আমি আজ ওই গ্রামে এই বহু বছরের পুরনো কুসংস্কারের জাল ছিঁড়ে ফেলবো। প্রমাণ করে দিব ওইসব বুড়ির গল্প ডাহা মিথ্যা। আমি বুকে সাহস এনে বললাম, চিন্তা করো না, আমি এখনই যাচ্ছি আর আসছি। ভূত সব মনের ভুল, বাবার বারণ, চাচার কঠোর আপত্তি সবকিছু উপেক্ষা করে আমি হারিকেনটা হাতে তুলে নিলাম। আমার ভেতরে তারুণ্য অহংকারটা পিস করে বলছিল, আজ তুই নায়ক। বাড়ি থেকে বেরিয়ে আসতেই নিকশ কালো অন্ধকারটা যেন একটা জীবন্ত সত্তার মতো আমাকে ঘিরে ফেলল। বাতাসের এক টানা শো শো শব্দ ছাড়া আর কোনো আওয়াজই নেই। সেই শব্দ যেন কোনো মানুষের কান্নার মতো শোনাচ্ছিল। হারিকেনের কাপা কাপা আলোয় পথটা কোনো মতেই দেখা যাচ্ছে। চারপাশে জোবজারের ছায়াগুলো আলো আধারিতে অদ্ভুত সব আকার ধারণ করছিল, যেন অসংখ্য প্রেতাত্মা আমাকে দেখছে। মেঠো পথ ধরে আমি এগিয়ে চললাম। যত এগোচ্ছি চারপাশটা যেন আরো বেশি করে অস্বাভাবিক নীরব হয়ে আছে। ঝিঝি পোকার ডাক, যা গ্রামের রাতের অবিচ্ছেদ্য অংশ, সেটাও একসময় পুরোপুরি থেমে গেছে। আমার পায়ের নিচে পড়া শুকনো পাতার খসখস শব্দটা অস্বাভাবিক রকমেরও জোরালো আর কর্কর শোনাচ্ছিল। আমার নিজের হৃৎপিণ্ডের ধুকপুক শব্দ ছাড়া আর কিছুই শোনার উপায় ছিল না। কিছু দূর যাওয়ার পর সেই বটতলা আবছাভাবে চোখে পড়ল। বিশাল কুচকুচে কালো একটা পাহাড়ের মতো সে আদার দাঁড়িয়ে আছে। হারিকেনের আলো তার পুরো আকৃতিটা বোঝা যাচ্ছে না, শুধু মনে হচ্ছে যেন স্বয়ং অন্ধকারী একটা গাছের রূপ নিয়ে আকাশ আর মাটিকে এক করে দিয়েছে। বটগাছের সীমানায় পা রাখার আগেই একটা অদ্ভুত জিনিস অনুভব করলাম। চারপাশের বাতাসটা হঠাৎ করেই বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আশ্বিন মাসের এই গরমেও আমার শরীর দিয়ে যেন কাঁপুনি দিয়ে উঠল। মনে হলো আমি যেন একটা অদৃশ্য শীতল দেওয়াল ভেদ করে অন্য কোনো জগতে প্রবেশ করছি। এক মুহূর্তে মহাবিশ্বের সব শব্দে যেন কেউ শুষে নিয়েছে। এমন ভয়ঙ্কর জমাট বাঁধা নিস্তব্ধতা আমি জীবনেও অনুভব করিনি। আমার বুকের ভেতরটা ভয়ে দূর করে কাঁপতে শুরু করলো। কিন্তু আমি মনকে শেষবারের মতো বোঝালাম, এসব আমার মনের ভুল। বিশাল গাছের কারণে এখানে বাতাস চলাচল কম, তাই ঠান্ডা লাগছে। আমি দ্রুত পায়ে বটতলাটা পেরোনোর জন্য পা বাড়ালাম, আর ঠিক তখনই সেই মৃত্যুপুরী নীরবতাকে চিরে দিয়ে আমার আওয়াজটা শুনলাম। এটা অদ্ভুত গা শিউরে করার শব্দ, খসখস খসখস খসখস, যেন একটু শুকনো শব্দ
শক্ত মাটি ধারালো নখ দিয়ে আছড়াচ্ছে। শব্দটা আছে গাছের বিশাল গুড়ি কাছ থেকে, যেখানটা সবচেয়ে বেশি অন্ধকার। আমার পা দুটো যেন মাটিতে গেঁথে গেল। বুকের ভেতরটা এমন ভাবে ধরপড় করতে শুরু করলো যে মনে হচ্ছিল পাঁজর ভেঙে বেরিয়ে আসবে। আমি কাঁপা কাঁপা হাতে হারিকেনটা তুলে ধরে আলোটা সেদিকে ফেলার চেষ্টা করলাম। হারিকেনের আলো আধারির লেখায় যা দেখলাম তাতে আমার শরীরের সমস্ত রক্ত জলে হয়ে গেল। আমার গলা শুকিয়ে কাঠ, নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। আমি দেখলাম বটগাছের বিশাল এক জুড়ির নিচে কেউ একজন উবু হয়ে বসে আছে। তার পরনে দবদবে সাদা একটা শাড়ি, যা এই নিকষ কালো অন্ধকারেও অস্বাভাবিক রকমের উজ্জ্বল হয়ে জ্বলছে। তার মাথাটা সামনের দিকে ঝোঁকানো, আর জাগটা জট ধরা সাদা চুলগুলো মুখের উপর এমনভাবে ছড়িয়ে আছে যে মুখটা দেখার কোনো উপায় নেই। সে তার দুটো হাত দিয়ে এক মনে মাটি করে চলছে। তার আঙ্গুলগুলো ছিল অস্বাভাবিক রকমের লম্বা আর শুকনো, যেন গাছেরই কোনো শুকনো ডালপালা। আমার সমস্ত শরীর অবশ হয়ে যাচ্ছিল। আমি কি দৌড়ে পালাবো, নাকি চিৎকার করে অজ্ঞান হয়ে যাব? কিছুই ভাবতে পারছিলাম না। আমার এতক্ষণ সাহস, এতক্ষণের তারুণ্য, অহংকার সবকিছুই এক ফুৎকারে নিভে গেল। আমি প্রথমের মতো দাঁড়িয়ে রইলাম। বুঝতে পারছিলাম গ্রামের লোকেরা যা বললে তা এক বন্য মিথ্যা নয়। এই গাছ, এই জায়গা সব কিছুই অভিশপ্ত। আমি নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছি। আমার একটাই প্রার্থনা, আল্লাহর দোহাই এই মূর্তিটা যেন আমাকে দেখতে না পায়, যেন টেন না পায় আমার অস্তিত্ব। আমি খুব সাবধানে এক চুলো শব্দ না করে পেছনের দিকে পা বাড়াতে যাব। ঠিক সেই মুহূর্তে মাটি খোঁড়ার শব্দটা থেমে গেল। তার চারপাশে নেমে এলো আগের চেয়েও গভীর, আরো শ্বাসরোধী এক নীরবতা। তারপর খুব ধীরে, এমন এক ধীর গতিতে যা দেখলে ভয় হয়, সেই মূর্তিটাই তার মাথা তুলল। হারিকেনে আলো তার মুখটা স্পষ্ট হয়ে উঠল। সে মুখ দেখার পর আমার মনে হলো আমার হৃৎপিণ্ডটা বোধহয় থেমে গেছে। ওটা কোনো মানুষের মুখ ছিল না। চামড়াগুলো কুচকুচে হলুদ হয়ে গেছে, যেন বহু বছরের পুরনো কোনো মমিকে কবর থেকে তুলে আনা হয়েছে। দুটো চোখ থাকার জায়গা রয়ে গেছে, দুটো গভীর কালো গর্ত, আর সেই গর্তের ভেতর থেকে ঠিক যেন দুটো জ্বলন্ত কয়লার মতো টকটকে লাল আভা বেরিয়ে আসছে। তার ঠোঁট নেই, শুধু মাড়ির থেকে বেরিয়ে আসা হলদে চুটালো দাঁতের পাটি দেখা যাচ্ছে। আর সেই দাঁতের ফাঁকে ফাঁকে লেগে আছে টাটকা ঘন চাপ চাপ রক্তের দাগ। সে আমার দিকে তাকিয়ে রইল। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু ওই লাল চোখ দুটো যেন আমার আত্মার ভেতর পর্যন্ত এফোর ওপর করে দিচ্ছিল। তারপর তার মুখটা ধীরে ধীরে হা হলো, আর এক বিকট পৈশাচিক ক্যাট করা হাসির শব্দ বেরিয়ে এলো। সে হাসি মানুষের নয়, যেন কোনো হিংস্র হয় না আর প্রেতাত্মা চিৎকার করে একসঙ্গে মিশে আছে। সেই হাসির শব্দে আমার কানে পর্দা পেটে যাওয়ার উপক্রম হলো। মনে হলে চারপাশের গাছপালা পর্যন্ত ভয় কাঁপছে। আমার হাত থেকে হারিকেনটা সশব্দে মাটিতে পড়ে নিভে গেল। চারদিকে আবার সেই দুর্ভেদ্য অন্ধকার। কিছু অন্ধকারের মধ্যেও আমি যার জ্বলন্ত চোখ দুটো দেখতে পাচ্ছিলাম, যা আমার দিকে অস্থির হয়ে আছে। তারপর এক শীতল নিচু কিসিসে আমার কর্কশ গলায় সে বলে উঠল, সেই কণ্ঠস্বর যেন বহুদূর থেকে পাতাল থেকে ভেসে আসছিল। আইসিস তাহলে? তুই আইলি? আমি জানতাম তুই আইবি। তোর রক্তের গন্ধ পাইছিলাম আমি। আমার গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছিল না। আমি প্রাণপণে চিৎকার করার চেষ্টা করছিলাম, কিন্তু মুখ দিয়ে শুধু একটাই গুঙ্গানির মতো আওয়াজ বেরাচ্ছিল। বুড়িটা করে এসে আবার বলল, তোর বায়ের লাইগা ওষুধ নিবি না? আইসস না ওষুধ নিতে? সেই তো আজ দুপুরে আমার চায়ার তেল দিয়া হাইটা গেছিল।
বড় সাহসর, আমি তো তোরে ডাক দিছি। ওর গরম রক্ত আমার বড় পছন্দ হইছে। অহান তুই আইসস, বড় ভালো হইছে। আজকের রাইতে আমার খিদা মিটাবো। তার কথাগুলো শুনে আমার মস্তিষ্কের ভেতর যেন বিদ্যুতের মতো শক লাগলো। রাসেল জ্বরে ঘরে যে বলছিল বুড়িটা আছে, তার মানে সেই ওকে দেখছিল। সে অভিশপ্ত ছায়ার তলা দিয়ে গিয়েছিল। বুড়িটা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার শরীরটা অস্বাভাবিক লম্বা, প্রায় 7 ফুটের মতো। আর কুজো হয়ে দাঁড়ানোর ভঙ্গিটা একটা ক্ষুধার্ত শুকনোর মতো। সে তার লম্বা হাড় গিলে হাত দুটো দুপাশ ঝুলিয়ে আমার দিকে এক পা করে এগোতে শুরু করলো। তার হাঁটার ভঙ্গিটাও ছিল অদ্ভুত, যেন তার শরীরে কোনো হাড় নেই। তোর বাইরে বাঁচাইতে চাস নাকি তোর তরতাজা রক্ত দিয়া আমার এই শুকনো মাটি বেজাইবি? ক উত্তর দে, নাইলে তোরে এখানেই জ্যান্ত কবর দিমু আমি। এই কথা শোনার পর আমার শরীরের ভেতর যেন সব শক্তি ফিরে এলো। বেঁচে থাকার আদিম প্রবৃত্তি আমাকে জাগিয়ে তুলল। আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না। অন্ধকারের মধ্যেই উল্টো দিকে ঘুরে দিলাম এক সর্বশক্তি দিয়ে দৌড়। আমার পেছনে তখন সেই পৈশাচিক হাসির শব্দ, আরো দ্রুত এগিয়ে আসার খসখস আওয়াজ। আমার মনে হচ্ছিল বুড়িটাও আমার পেছনে দৌড়াচ্ছে। তার হিম শীতল নিঃশ্বাস আমি আমার ঘাড় অনুভব করতে পারছিলাম। পথের কাটা ঝোপঝাড়, গাছের ঢাল, কোনো কিছুতেই আমার ভ্রুক্ষেপ হচ্ছিল না। আমি শুধু দৌড়াচ্ছিলাম। আমার ফুসফুস ছিঁড়ে যাচ্ছিল, কিন্তু আমি থামিনি। একবারও পেছনে ফিরে তাকানোর সাহস আমার হয়নি, কারণ আমি জানতাম পেছনে তাকালি ওই জ্বলন্ত চোখ দুটো দেখতে পাবেও। কতক্ষণ দৌড়াচ্ছিলাম জানি না। এক সময় মনে হলো পায়ের তলা মাটি সরে যাচ্ছে। যখন জ্ঞান পেল, দেখি আমি আমাদের বাড়ির উঠানো মুখ থুবড়ে পড়ে আছে। আমার সারা শরীর কাটা আর ঢালপালার আছড়ে ছিল রক্তারক্তি অবস্থা। আব্বা আর চাচা আমাকে ধরে তুলছিলেন। আমি তখনও থরথর করে কাঁপছিলাম আর হাঁপাচ্ছিলাম। কোনো কথা বলতে পারছিলাম না, শুধু অবশ আঙ্গুল দিয়ে বটতলার দিকটা দেখছিলাম আর ঘুমগাচ্ছিলাম। সেই রাতে আমারও প্রচণ্ড জ্বর এলো। জ্বরের ঘরে আমি শুধু ওই রক্তমাখা দাঁত আর জ্বলন্ত চোখ দুটা দেখছিলাম, আর অনবরত কানে শুনছিলাম সে হিস কণ্ঠ, তোর রক্ত, আমারে তোর রক্ত দে, আমি তোর রক্ত খাবো। পরের দিন সকালে এক অবিশ্বাস্য ঘটনা ঘটল। রাসেলের জ্বর প্রায় সেরে গেছে। সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল, আর আমার জ্বরও 2 দিন পর নামলো। সুস্থ হওয়ার পর আমি যখন সবাইকে ঘটনাটা খুলে বললাম, ঘরের সবাই ভয়ে পাথর হয়ে গেল। গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ আমাদের করিম দাদু, যার বয়স 100 ছুঁই, তিনি সবটা শুনলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুই সাক্ষাৎ জমির দুয়ার থেকে ফিরে আইসস দাদু। তুই যা দেখছস তা সত্যি। ওই বুড়ির নাম ছিল রমিছা। করিম দাদু কাঁপা কাঁপা গলা বলতে শুরু করলেন, বহু বছর আগে, আমারও জন্মের আগে, এই গ্রামে থাকতো রমিছা। সে ছিল এক ভয়ঙ্কর ডাকিনী, কালো জাদুর সাধনা করত। সে নাকি অমাবস্যা রাতে কবর থেকে মরা মানুষের খুলি তুলে আনতো, আর তাই দিয়ে তন্ত্র সাধনা করত। গ্রামের অনেক মাসুম বাচ্চা তার জাদুর কারণে অসুস্থ হয়ে মারা যায়। ফসলের ক্ষেত শুকিয়ে যেত, গৃহপালিত পশু মরে থাকতো। একদিন গ্রামের লোক তাকে হাতে নাতে ধরে পেলে, তারপর সবাই মিলে ওকে ওই বট গাছের নিচে জ্যান্ত পুঁতে পেলে। দাদু চোখ বন্ধ করে বললেন, মৃত্যু আগে রমিচা এক ভয়ঙ্কর অভিশাপ দিয়ে গিয়েছিল। সে বলেছিলেন, আমার এই শরীরটা মাটি হয়ে যাবে, কিন্তু আমার আত্মা এই গাছের শিকড়ে শিকড়ে মিশে থাকবে। যতদিন এই গাছ থাকবে ততদিন আমিও থাকব। অমাবস্যা রাতে আমি ফিরে আসব আমার সাধনা পূরণ করতে। আমার এই ছায়ার নিচে যে পা দিব রাখবে, তার রক্ত আমি শুষে নেব। আমার এই পবিত্র জায়গা যে আসবে, তার আত্মাকে আমি কবজা করব। আমার সারা শরীর আবার ভয়ে শিউরে উঠল। আমি আর রাসেল দুজনেই সে অভিশপ্ত ছায়ার নিচে পা রেখেছিলাম। আমি হয়তো কোনো মতেই বেঁচে ফিরছিলাম, কিন্তু সে রাতের ভয়ঙ্কর স্মৃতি আমার আত্মার মধ্যে চিরদিনের জন্য এক গভীর রক্ত ক্ষত তৈরি করে দিয়েছে। এরপর গ্রামে সবাই মিলে চাঁদা তুলে ওই বটতলাটাকে উঁচু করে লোহার কাটার দিয়ে ঘিরে দিয়েছি। একটা সাইনবোর্ড লাগিয়ে দিয়েছি, লাল রঙে লেখা, এই এলাকায় প্রবেশ সম্পূর্ণ নিষেধ, প্রবেশকারী মৃত্যুর জন্য কেউ দায়ী নাই। আজ এত বছর পরেও আমি আর কোনোদিন ওই বটতলার দিকে যাইনি, কিন্তু আজও অমাবস্যা রাতে আমি ঠিক মতো ঘুমাতে পারিনি।
আমার কানে ভেসে আসে সেই ক্র্যাক করা বৈশাখী হাসি আর শুকনো মাটি আশ্রানোর শব্দ। আমার চোখের সামনে ভেসে ওঠে একজোড়া জ্বলন্ত লাল চোখ আর রক্তমাখা দাঁত। সে রাতের পর থেকে আমি আর কোনোদিন বলতে পারিনি ভূত বলে কিছু নেই, কারণ আমি জানি অন্ধকারের উপরে এমন কিছু শক্তি ওঠ পেতে থাকে যার সামনে মানুষ সাহস, বিশ্বাস আর যুক্তি সব খড়কুটোর মতো অসহায়। বোটতলা সে ভোর রাতের অন্ধকার থেকে আমরা বাস্তবে ফিরে এলাম বটে, কিন্তু সেই পৈশাচিক হাসি আর জ্বলন্ত লাল চোখের স্মৃতি কি এত সহজে মুছে যাওয়ার আগে আপনার ভাবনার জন্য রয়ে গেল কয়েকটি প্রশ্ন আমার। প্রশ্ন 1, আপনার কি মনে হয় রাসেল কি শুধু বটগাছের অভিশপ্ত ছায়ের নিচে থাকার কারণেই বুড়ির শিকারে পরিণত হয়েছিল, নাকি এর পেছনে আরও কোনো গভীর রহস্য ছিল? প্রশ্ন 2, সাইমের জায়গায় আপনি থাকলে কি পারতেন সে ভয়ঙ্কর দৌড়টা দিয়ে জীবন বাঁচাতে? আর সেই রাতের পর সাইমের জীবন যে চিরদিনের জন্য বদলে গেল, সে মানসিক ক্ষত কি আদৌ কখনো শুকাবে? প্রশ্ন 3, আর রমিসা বুড়ির অভিশাপ, গ্রামের লোকেরা তাকে জ্যান্ত পুঁতে পেলে কি ঠিক করছিল, নাকি এটাই তার আত্মহত্যাকে আরও ভয়ঙ্কর করে তুলেছে? এই প্রশ্নগুলো নিয়ে আপনার ভাবনা কি তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। যারা এখনো আমাদের ভূত FM 9.8 এর ভয়াল পরিবারের সদস্য হননি তাদের কি বলছি, পরবর্তীতে শিহরণ জাগানো গল্পগুলো সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, বেল আইকনটি অন করতে ভুলবেন না, এবং আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করুন। তাহলে হবে কি, আমাদের প্রতিটি ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী আপনি হবেন সবার আগে। নতুন পর্ব আসা মাত্রই তার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে, কোনো কিছুই আপনার নজর এড়াবে না। আর হ্যাঁ, ভয় একা একা পেতে হয় না। আজকের এই শিহরণ জাগানো অভিজ্ঞতাটি আপনার বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করুন, এবং আপনার পুরো ফ্রেন্ড সার্কেলকে আমাদের ভূত FM 9.8 এর ভয়াল পরিবারের সদস্য করে নিন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের এক ভয়াবহ অমাবস্যার রাতে।